বশির মিয়া বেশ কিছুক্ষণ আকাশের দিকে চেয়ে রইলেন। তার বর্ষিয়ান চোখ যেন আকাশের তারা গুনে বিপদের হিসেব করছে। এমন উদাস দৃষ্টি বশিরের চোখে কখনো দেখেনি শওকত। শওকত বললেন, কি মিয়া, ইন্তেকাল কি ঘনিয়ে এলো? বশির বললেন, জঙ্গের ময়দানে মরলে তো জান্নাতে যাবে শওকত, সেপাইয়ের মরার চিন্তা করা মানায় না। শওকত বললেন, জং তাহলে হচ্ছেই, নিজাম কিচ্ছু করতে পারলেন না? বশির বললেন, ইনসানের বাঁচা মরা আল্লাহর মেহেরবানি, সেই খেলায় তুমি আমিও যা, নিজামও তাই। আল্লাহর দরবারে ভেদভাব নেই শওকত, আল্লাহ চাইলে জং হবে বই কি। নিজামাতের দুই উচ্চপদস্থ কর্মীর কথায় অনিশ্চয়তার সাথে ভয়ের মিশেল একটু বেশি হয়েছে যেন। 1700 সালের ভারতে যুদ্ধ নিয়ে মানুষ বিশেষ ভাবনা চিন্তা করত না। তখনকার দিনে যুদ্ধ একটা রোজকার ঘটনা, প্রায় গা সওয়া হয়ে গেছিল। বশির এবং শওকত কম যুদ্ধ দেখেননি, কিন্তু এবারের ব্যাপারটা বোধহয় একটু বেশি গোলমেলে। সদ্যজাত নিজামত মুঘলদের ছাতার তলায় তার ডালপালা মেলতে শুরু করে দিয়েছে। এটা যেমন একটা ভরসার জায়গা, ঠিক তেমন একটা মুশকিলও বটে। ততদিনে মুঘল সাম্রাজ্যের জাঁকজমকটুকুই রয়েছে। মুঘল সাম্রাজ্যের কাছে সাহায্য পাওয়ার আশা করা অনেক ক্ষেত্রেই দিবা স্বপ্ন ছাড়া আর কিছু নয়। আর তার সাথে রয়েছে নিজামতের স্থান মাহাত্ম্য। মারাঠা সাম্রাজ্য ততদিনে তাদের যাবতীয় স্বপ্নের রঙ্গমঞ্চ করে তুলেছে পশ্চিম ভারতকে। নিজামের হুকুমত যে দুর্ধর্ষ মারাঠারা মোটেই সহ্য করবে না, সে কথা স্পষ্ট ছিল। কিন্তু রাজনীতির পথ অতি জটিল। সমস্ত নীতি আদর্শ ছাড়িয়ে সে সব সময় ঢুকে পড়ে মানুষের মনের গহীনতম জায়গাগুলোয়, যেখানে নগ্ন লোভ, হিংসা, ক্ষমতার আকাঙ্ক্ষা আপাত নিরীহ মানুষকেও পাগল করে দেয়। সেই অন্ধকারের অনুভূতিগুলো নিয়েই রাজনীতির কারবার। ছত্রপতি শিবাজী যে অখণ্ড সাম্রাজ্যের স্বপ্ন দেখিয়ে গিয়েছিলেন মারাঠা জাতিকে, 2 প্রজন্ম পেরিয়ে তা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। সিংহাসন দখলের লড়াই এই সমস্যার প্রধান কারণ। শিবাজীর নাতি শাহু তার আসন পাকা করতে বিভিন্ন রকম চেষ্টা চালাচ্ছেন। তার কর্তৃত্ব অনেকটাই অবিসংবাদিত। শুধু উল্টো দিকে রয়েছেন সাম্ভাজি। নিজাম এই রাজনৈতিক টানাপোড়েন থেকে ফায়দা তুলতে চান। তার মন বলছে এখান থেকেই নিজামতের ভিত পাকা করা যাবে। ভারতের বুকে দাঁড়িয়ে মারাঠাদের কমজোর ভাবার ভুল করা আর সম্ভব নয়। সম্রাট অরঙ্গজেব মৃত্যুশয্যায় শুয়েও তার ভুলের মাসুল গুনেছেন। নিজাম সেই ভুল করতে রাজি নন। বশির বললেন, জাহাপানা, গুস্তাখি মাফ করবেন, তবে আমার মনে হয় এই সময় মারাঠাদের সাথে ঝামেলায় না জড়ানোই ভালো। হুকুমতের ভিত পাকা হতে আর একটু সময় দেয়া দরকার। নিজামের সঙ্গে এইভাবে কথা বলার ধক সবার নেই, বা বলা ভালো কারোরই নেই। মুঘল দরবারে তুরানি দলের আমিররা নিজামের কথা অক্ষরে অক্ষরে মেনে চলত। সেই তাকে ঠিক ভুলের পাঠ দেওয়া কি আর যে সে মানুষের কাজ? কিন্তু বশির মিয়ার এই ক্ষমতা আছে। নিজাম যখন মুঘল দরবারের রাজনীতিতে হাত পাকাচ্ছেন, সেই সময় থেকে বশির তাঁর সঙ্গী। নেহাত দাস হিসেবেই এসেছিল সে, কিন্তু দুজনের বয়স প্রায় সমান সমান। আর বশিরের বিদ্যের দৌড় না থাক, বুদ্ধি বরাবরই ক্ষুরোধার। জহুরি চোখ নিজামের। হিরে চিনতে ভুল করেননি। অনেক বিপদে আপদে বশিরের কথায় তার কাজ হয়েছে। কিন্তু আজ পরিস্থিতি আলাদা। নিজামের বহুদিনের স্বপ্ন সত্যি হয়েছে এই স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে। তার রাজনৈতিক উচ্চাশায় কোন রকম বাধা সহ্য করতে নারাজ নিজামুল মুলক আসফ শাহ। নিজাম বেশ কিছুক্ষণ এক দৃষ্টে চেয়ে রইলেন বশিরের দিকে। তার মুখ চোখ দেখে মনের ভাব বোঝা দুষ্কর। তম্বাকুর নলে একটা টান দিয়ে নিজাম মুখ খুললেন।
না বশির, তোমার এই কথা আমি মানতে পারছি না। কিছুক্ষণ সব নিস্তব্ধ। বশির বুঝতে পারছে না এই অবস্থায় কি বলা উচিত। নিজামী আবার নিস্তব্ধতা ভাঙলেন, বললেন, মারাঠাদের খোলা ছেড়ে রাখা কাজের কথা নয়, ওদের মধ্যে দরার আমি বহুব দেখতে পাচ্ছি, একে কাজে না লাগালে ভুল হয়ে যাবে। বশির বুঝল আর কোনো কথা বলা চলে না, হাজার হোক তিনি নিজাম। তবু হায়দ্রাবাদ মারাঠাদের ঝগড়ায় কিভাবে যোগ দেবে জানতে ইচ্ছে করছিল ওর। ইতিমধ্যে অবশ্য খোঁজ খবর নিয়ে বশির একটা ধারণা করেছে। সে বলল, জাহাপানা, আমরা কি সাম্ভাজির হয়ে কথা বলবো? মৃদু হাসলেন নিজাম। দরবারের বাইরে এই প্রায় বৃদ্ধ দুজন মানুষ সবচেয়ে কাছের বন্ধু। নিজাম তার পরিবারের কারুর চেয়ে বশিরকে বেশি ভরসা করেন। নিজাম বললেন, তোমার দরবারি বুদ্ধি নিয়ে আমার কথা বলা সাজে না বশির। আল্লাহ ইনসাফ করলে তুমিও কোনো রাজের তখতে বসে থাকতে এখন। ঠিকই বলেছ, তবে হয়তো কথা বলবো না, জঙ্গের ময়দানেও নামতে হবে। নিজামের মুখে নিজের প্রশংসা শোনার ব্যাপারটা বশিরের কাছে নতুন নয়। তবু এই জিনিসের মূল্য হয় না, হাজার বার শুনলেও একই রকম গর্ব হয়। কিন্তু শেষ কথাটা শুনে একটু ভয় পেয়ে গেল প্রৌঢ় রাজনীতিক। বলল, জঙ্গ যাবা না? ফৌজ কিন্তু। আহ বশির, জঙ্গ যদি লড়তেই হয় তবে এত ভাবলে চলে না। তুমি এখন যাও, আমার সরদর্দটা বেড়েছে, কোনটা বাঁদিকে পাঠিয়ে দাও তো। বশির বুঝল আর কথা বলা সম্ভব নয়। কিন্তু নিজাম কি বড্ড তাড়াহুড়ো করে ফেলছেন না? ফৌজ একেবারেই তৈরি নেই। বেছে বেছে হয়তো হাতে গোনা কয়েকজনকে পাওয়া যাবে যারা এই সময়ে যুদ্ধটা উতরে দিতে পারে। একটা নতুন রাজ্যের সব দিক সামলে ওঠার আগেই একটার পর আরেকটা যুদ্ধ যদি লেগে থাকে তবে তো দল পাওয়া মুশকিল। নিজাম শেষ কথাটা একেবারে বাচ্চার মতো বললেন। জঙ্গের ময়দানে যারা কিচ্ছু না ভেবে ঝাঁপিয়ে পড়ে তারা বোকা বই কিচ্ছু নয়। পৃথিবীতে যে কাজগুলোর জন্য শুধু শরীরের কসরত লাগে বলে মনে হয়, তার পেছনে দিমাগের কসরতটা আসলে কেউ দেখতে পায় না। মুবারিস খানের বেলায় কম দিন যায়নি হিসেব নিকেশ করতে। প্রমাদ গুনল বশির। এই হচ্ছে বশিরের চিন্তার কারণ। শওকত মোল্লারও ব্যাপারটা ঠিক সুবিধের মনে হলো না। মারাঠাদের নিজের ঝামেলায় জড়ানোর মধ্যে কোনো লাভ ও খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, এটা ঠিক যে নিজামের কথা যদি মিলে যায় তাহলে মারাঠাদের নিয়ে আর দ্বিতীয়বার ভাবতে হবে না নিজামতের কাউকে। কিন্তু সেটা তো সম্ভাবনার ব্যাপার। ঔরঙ্গজেব এই চেষ্টা করেছিলেন তার অর্ধেক রাজত্বকাল জুড়ে। সদ্যজাত নিজামত তার না পারা কাজ এত সহজে হাসিল করে ফেলবে? যুদ্ধের খরচ যদি বাদও দেওয়া যায়, যুদ্ধের ফলাফল তো নিজামের বিপক্ষেও হতে পারে। তখন নিজামতের ফৌজ যে খুব শক্তিশালী, বুক ঠুকে এই কথা কেউই বলতে পারবে না। দস্যু মারাঠাদের এই স্বপ্নের রাজ্য ধ্বংস করতে বেশি সময় লাগবে না। ঘর সংসার সব নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে শওকতের মতো লোকজন? শওকত আর চুপ করে থাকতে পারল না। মিয়া, আপনি নিজামের সাথে কথা বলেছেন? ফৌজের অবস্থা তো ভালো নয়। বশির বললেন, গর্দনের মায়া করো শওকত, নিজে ফৌজি হয়ে নিজের ফৌজের বদনাম করছো। কেউ শুনতে পেলে জিন্দা থাকবে তো? শওকত নিজের ভুল বুঝতে পারল। এই কাজ নিজামতের সিপাইকে শোভা পায় না। আসলে যৌবনটা পেরিয়ে এসে মানুষ অনেকটা বদলে যায়। গরম রক্ত ঠান্ডা হয়ে থিতিয়ে আসে। বিপদের আগুনে গা শিঁকে নেওয়ার বদলে নিস্তরঙ্গ জীবনটাকে অনেক বেশি সুবিধেজনক মনে হয়। ছেলেটা হওয়ার আগে শওকতের মতো বেপরোয়া লোক গোটা হায়দ্রাবাদে আর দুটো ছিল না। কিন্তু এখন দিন বদলেছে। সব কিছুতেই ছেলের মুখটা মনে পড়ে। শওকতের বড় শখ ওকে লেখাপড়া শেখাবে। ছেলের মাথায় বুদ্ধি দিয়েছেন আল্লাহ। এর মধ্যেই আরবি ফার্সি বেশ খানিকটা রপ্ত করে ফেলেছে। দিল্লির দরবারে যদি একটা কাজ জোটাতে পারে তবে আর শওকতের চিন্তা থাকবে না। ছেলের কথা, ভবিষ্যতের কথা, এই সব ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে গেছিল শওকত। আসলে
অতীত আর ভবিষ্যতের মাঝে বর্তমানটাকে কিরকম মায়ার মতো মনে হয়। কোন সময়টা যে ঠিক এখন সেটা এমনি বুঝতে পারা খুব মুশকিল। অতীতকে খুব সহজেই দেখতে পাওয়া যায়, আর ভবিষ্যৎ নিয়ে কল্পনার জাল বুনে ফেলা যায় অনেক দূর। এই টানা পোড়েনের মাঝে বর্তমানটা সবসময় হারিয়ে যাচ্ছে। জঙ্গের ময়দানে যখন তোপের আওয়াজ এসে শরীরের সবকটা অঙ্গ প্রত্যঙ্গ ছুঁয়ে যায়, তখন বুঝি একমাত্র বর্তমানকে চিনতে পারা সম্ভব। আপাতত শওকত বর্তমানে ফিরল বশিরের কথায়। কোথায় গুমশুদা হয়ে যাচ্ছ শওকত? জঙ্গ থেকে পালিয়ে বাঁচা যায় না। লজ্জায় জিভ কাটল শওকত। জঙ্গের ময়দান থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবাও পাপ, তার উপর যুদ্ধ কাফেরদের সাথে। শওকত বলল, বলুন বশির মিয়া, কি করতে হবে? নিজামের নুন খেয়েছি, যতক্ষণ জান থাকবে নিজামের জন্য লড়াই করে যাব। বশির বললেন, জানি শওকত, তোমার উপর অনেকটা ভরসা করেন নিজাম। তুমি যাও, নিজের ফৌজ তৈরি করো, চিন্তা করো না, জঙ্গ হলে দিল্লি থেকে সাহায্য আসবে। মারাঠারা আগের মতো জোট বেঁধেও নেই, জয় আমাদেরই হবে।